শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 26তম বিসিএস এর পার্ট 2 এর ভিডিওটা করছি। ইতিপূর্বে আমরা পার্ট 1 এ বেশ কিছু অঙ্ক করেছিলাম। তো এখানে প্রথম যে অঙ্কটা ছিল সেটা হলো 9 নম্বর। আমরা 8টা অঙ্ক ইতিপূর্বে পার্ট 1 এ করেছিলাম। 72 এর ভাজক সংখ্যা কয়টি? আসলে এটা টার্মটা ভাজক সংখ্যা মানে যেটা আমরা গুণনীয়ক বা উৎপাদক বলে থাকি, অর্থাৎ একটা এই সংখ্যাটাকে টিকি দিয়ে ভাগ দিলে সেই ভাগটা মিলে যাবে বা নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা বীজগণিত ও মিডিল টার্মের ক্ষেত্রেও এই জিনিসটা দরকার হয়। এটা যেটা করতে হয় যে প্রতিটা সংখ্যার আসলে ভাজক সংখ্যা বা গুণনীয়ক এক আর ওই সংখ্যাটা নিজে এটা আছেই। তো আমরা এইভাবে একটা সিস্টেমে বের করতে পারি 72 গুণন 1। তারপরে আমরা কোনো একটা সংখ্যা দিয়ে আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে উঠবো, 2, 3, 5 এর উপরে যাব না। আর জোড় সংখ্যা হলেই তাকে 2 দিয়ে ভাগ দেবো, তাহলে একে 2 দিয়ে ভাগ দিলে হবে 36। আর এই পাশে আমরা 2 দিয়ে গুণ করব, 2 অক্ষে 2। ইভেন এই প্রতিটা লাইনের জোড়ায় জোড়ায় যে দুটো করে গুণনীয়ক আসবে, এই প্রতিটা জোড়ার গুণফল এই সংখ্যাটাই আসতে হবে, তাহলে তোমরা বুঝবা যে বের করাটা ঠিক হচ্ছে। যেমন 36 দুগুণে 72 হয়। আবারও জোড় সংখ্যা আমরা এই পাশে আবারও 2 দিয়ে ভাগ দেবো, তাহলে 18 বার যায়। আর এই পাশে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, এই 18 আর 4 গুণ করে দেখো 72ই আসবে। তারপরে এই পাশে আমরা যতক্ষণ মৌলিক সংখ্যা না আসে ততক্ষণ ভাগ চালিয়ে যাব। 2 দিয়ে ভাগ দিলে এখানে হয় 9, আর এই পাশে আমরা 2 দিয়ে গুণ করব, 4 দুগুণে 8, তাহলে 8 9 72। আচ্ছা, বিজোড় সংখ্যা আসলে আমরা ফার্স্টে 3 দিয়ে চেক করব, 3 দিয়ে যদি যায় 3 দিয়ে দেবো, না হলে 5 দিয়ে, তাহলে 2 3 5 এর মধ্যে থাকলেই হয়। 3 দিয়ে ভাগ দিলে ভাগফলটা হয় 3, আর এই পাশে আমরা 3 দিয়ে গুণ করব, 3 8 24। আর এই পাশে যখন আমরা দেখলাম মৌলিক সংখ্যা এসে গেছে, কেননা মৌলিক সংখ্যা আসলে আর কিছু দিয়ে ভাগ যাবে না, এক আর ওই সংখ্যা ছাড়া, এবং এক আর ওই সংখ্যা দিয়ে ভাগ আমরা দেবো না কখনো। তো এই পাশে যেহেতু জোড় সংখ্যা আসছে, আমরা এখন এই পাশে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ দিলে হবে 12। আর এই পাশে 2 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6, তাহলে এই যে 6 12 72। কোনোটা যেন রিপিট না হয় এটা দেখলেই হবে। আবার এই পাশে আমরা ভাগ এখন চালিয়ে যাব যতক্ষণ মৌলিক সংখ্যা না আসে। 2 দিয়ে ভাগ দিলে 6, আর এই পাশে 2 দিয়ে গুণ করলে এটা আসলে রিপিট হয়ে যাচ্ছে। দেখো 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলে এই যে 12, 12 আর 6, এটা ঘুরে আবার রিপিট হয়ে যাবে। তো মেবি আর বের হবে না। আমরা যদি এটা দেখি যে 3 দিয়ে দিলে 4, এই যে 4ও আছে, 4 দিয়ে দিলে 3 আসে, 3ও আছে, সবগুলো বের হয়ে গেছে। এখন কয়টি চেয়েছে আমরা গুণে দেখব, জোড়া গুনলেই হবে, 1 2 3 4 5 6, তাহলে 6 দুগুণে 12টি হবে 72-এর গুণনীয়ক বা ভাজক সংখ্যা। আমি এখানে অপশনগুলো লিখিনি, তাহলে অ্যান্সার হবে 12টি। আচ্ছা, এবার আমরা 10 নম্বরে যাব। 10 নম্বর অঙ্কটা এমন ছিল যে ক ও খ একত্রে একটা কাজ 12 দিনে করতে পারে, আর ক একা ওই কাজটা 20 দিনে করতে পারে। তাহলে খ একা কত দিনে ওই সম্পূর্ণ কাজটা করতে পারবে? তো এই অঙ্কগুলো যেভাবে করতে হয় এর আগে আমরা দেখিয়েছি যে সবসময় ঘন্টা হলে 1 ঘন্টা, দিন হলে 1 দিনের কাজের পরিমাণটা বের করতে হয়। তো আমরা প্রথমে এটা আমরা যোগ চিহ্ন দিয়ে এভাবে করতে পারি যে ক প্লাস খ 12 দিনে করে, 12 দিনে করে এক কাজ, মানে এটাকে এক অংশ বলা হয়, এক অংশ। তাহলে অতএব ক প্লাস খ 1 দিনে করে 1/12 অংশ। ঠিক একইভাবে আমরা কয়ের যেটা দেয়া আছে যে ক একা কাজটা 20 দিনে করতে পারে, তাহলে ওরও আমরা 1 দিনের কাজটা বের করব যে ক 20 দিনে করে, 20 দিনে করে এক অংশ। তাহলে অতএব ক 1 দিনে করে 1/20 অংশ। এখন এইটা যেহেতু জয়েন্ট, ক খ একত্রে করে, এটা থেকে আমরা ক এরটা বিয়োগ দিলে কিন্তু খ পাবো। এখানে খ এরটাই চাওয়া হয়েছে, খ একা সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে। তো তার আগে বিয়োগটা দেওয়ার আগে এই দুইজনের কাজের মানে সময়টা, ভ্যালুটা একই বের করতে হয়। ওরও 1 দিনের কাজ, এরও 1 দিনের কাজ। এখন এটাই বড়, এটা থেকে আমরা যদি এটা বিয়োগ দিই তাহলে খ এর 1 দিনের কাজ বের হবে। আরও তারপরে আরও একটু কাজ আছে, খ 1 দিনে করে দিয়ে আমরা 1/12 বিয়োগ 1/20 ব্র্যাকেট দিয়ে এখানে অংশ লিখে দেব। তো ভগ্নাংশের বিয়োগ, যোগ বিয়োগ তোমরা জানো, লসাগু করে করতে হয়। আমরা এই 12 আর 20-এর লসাগুটা রাফে করে নিচ্ছি। 2 দিয়ে ভাগ দিলে 6, আর 2 দিয়ে 10, এখানে 2 দিয়ে ভাগ দিলে 3, আর এটা 5, তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, তাহলে 60 হলো লসাগু। তাহলে 12 দিয়ে কে ভাগ দিলে 5 বার যায়, উপরে গুণ দিলে 5 কে 5, বিয়োগ 20 দিয়ে যায় 3 বার, এই হলো অবস্থা। তো এটা বিয়োগ করলে 2 আছে, 2/60, একটু কাটাকাটি করে নিলে জিনিসটা সুবিধা হয়। 2 দিয়ে যদি কাটি 1 বার, আর 2 দিয়ে কাটলে 30 বার, তাহলে এটা থাকলো 1/30 অংশ।
আর এই প্রতিটা অঙ্কে লাস্টে আর একটা কাজ থাকে, সেটা হলো আসলে এখানে যেটা চায় যে খ একা কাজটি মানে কিন্তু সম্পূর্ণ কাজটি, সবসময় সম্পূর্ণ কাজই চায়। সো এক্ষেত্রে আমাকে আরও একটা কাজ করতে হবে, এটাকে বামে রেখে এটাকে ডানে রাখতে হবে, যে খ 1/30 অংশ করে 1 দিনে, যেহেতু কত দিনে চেয়েছে সম্পূর্ণ কাজ, তাহলে খ এই সম্পূর্ণ মানে এক অংশ কাজ করে। আর এটা আমি অনেকবার অনেক অঙ্কেই বলেছি যে ঐকিক নিয়মের ক্ষেত্রে উপরে যখন এরকম কোনো ভগ্নাংশ থাকে আর নিচে আমরা যখন একে বের করি তার নিচে, তখন যেটা করতে হয়, এই ডানে যেটা থাকে এটা পূর্ণ সংখ্যা থাকলেও আগে লিখবা, ভগ্নাংশ থাকলেও আগে লিখবা, আর গুণন চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা উল্টাই দিতে হয়। অর্থাৎ নিচের 30 চলে যাবে উপরে, আর উপরের একটা আসবে নিচে, যদি ওটার ভ্যালু নেই তারপরেও এক কেটে দিলে তাহলে এটা 30 দিনে হলো আমাদের অ্যান্সার। সো এখানে অপশন ছিল না, তাহলে উত্তরটা হবে 30 দিনে। আচ্ছা, তারপরে এটা বীজগণিত সেকশন থেকে 11 নম্বর অঙ্কটা, যেটা বলা হয়েছে যে √3 আর এখানে একটা ডট আছে √5, তার পুরোটার উপরে 4 পাওয়ার দেওয়া আছে। এখন বলা হয়েছে যে এটার মান কত। আমরা আস্তে আস্তে এটাকে যদি পাওয়ারটা আলাদা করে দিই, যে √3 উপরে 4 ডট, দুইজনের উপরেই পাওয়ারটা আমরা আলাদা আলাদা করে দিলাম। আচ্ছা, এখন আমরা এই কাজটা করতে পারি ভালো বোঝার জন্য, যে 4 পাওয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি যে একটা √3 তার উপর স্কোয়ার, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর আবার একটা স্কোয়ার। আবার এখানেও আমরা একইভাবে কাজ করতে পারি, যে ভিতরে রাখলাম √5 তার উপর একটা স্কোয়ার, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে আরেকটা স্কোয়ার দিলাম। এখন এতে কি সুবিধা হবে, স্কোয়ার আর রুট তোমরা জানো ক্যান্সেল হয়ে যায় কাটাকাটি, তো এটা ক্যান্সেল হয়ে গেলে এখানে শুধু 3 থাকে আর উপরের স্কোয়ারটা থাকে, তাহলে 3 স্কোয়ারে একবার আমরা 9 করে দিলাম। এখানেও তাই, স্কোয়ার আর এই রুটটা ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হলে 5 থাকে, 5-এর উপরে স্কোয়ার মানে 25। এখন এটা আমরা গুণ করলে অ্যান্সার পেয়ে যাব 5 নং 45-এর 5 হাতে 4, 9 দুগুণে 18, 19 20 21 22, অর্থাৎ 200, সরি এটা কোনো দশমিক না, 225 হলো আমাদের অ্যান্সার। এখানে অপশনটা ছিল না, আমি এখানে অপশনগুলো ইচ্ছে করেই তুলিনি, তো 225 হলো এটার অ্যান্সার। আচ্ছা, 12 নম্বর অঙ্ক, যদি পি একটা মৌলিক সংখ্যা হয়, হ্যাঁ, তবে √p কী ধরনের সংখ্যা হবে। তো মৌলিক সংখ্যা আমরা জানি যে সংখ্যার শুধুমাত্র দুইটা গুণনীয়ক থাকে, এক আর ওই সংখ্যাটা নিজেই, আর কিছু দিয়ে ভাগ যায় না, যেমন 13 19 এই টাইপের। আমরা এটি যদি ভাবি যে 13, পি একটা যেহেতু মৌলিক সংখ্যা বলছে, তাহলে এর উপর √ দিতে বলেছে। তো একটা জিনিস সবসময় মনে রাখবা, যে যেগুলো অপূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ যেগুলোর বর্গমূল মিলে যায় না, যেমন পূর্ণবর্গ হলো 81, 16, যেগুলোর বর্গমূল একদম পরিপূর্ণ একটা পূর্ণ সংখ্যা আসে, অর্থাৎ এটা 9, এটা যেমন 4, এরকম। তাহলে এই অপূর্ণ বর্গ সংখ্যার উপরে কোনো √ আসলে এই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে, অমূলদ। সো এটার অ্যান্সার হচ্ছে অমূলদ সংখ্যা। 13 নম্বর, 43 থেকে 60-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। তো এখানে কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনগুলো প্রায় আসে, যে যদি বলে 43 এবং 60-এর মধ্যবর্তী, হ্যাঁ, তাহলে কিন্তু 43 আর 60 বাদ দিয়ে কাউন্ট করতে হবে। আর নর্মালি যেহেতু বলেছে 43 থেকে 60-এর মধ্যে, 43 থেকে 60-এর মধ্যে, এটাও কিন্তু কোশ্চেনটা সেরকমই মনে হচ্ছে, যে মধ্যবর্তী, তার মানে 43 আর 60 নেওয়া যাবে না। কিন্তু ভাষাটা যদি এরকম হয় 43 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, তাহলে কিন্তু যদি এরা মৌলিক সংখ্যা হয় তাহলে ওদেরকেও কাউন্ট করতে হবে, বা একটা মৌলিক হলে একটাকে কাউন্ট করতে হবে। আর যখন মধ্যবর্তী বলে বা মধ্যে, তখন এই দুটোই বাদ দিতে হয়। অর্থাৎ 43-এর নিজে একটা মৌলিক সংখ্যা, ওটা আমরা ধরতে পারবো না। তো 45 কিন্তু মৌলিক সংখ্যা না, বিজোড় হলেই যে মৌলিক হবে তা না, 45-কে 5 দিয়ে 9 দিয়ে অনেক কিছু দিয়ে ভাগ যায়। সো 45 হলো না, তাহলে 47 একটা মৌলিক সংখ্যা। দেখো একে 1 আর 47 ছাড়া আর কোনো কিছু দিয়েই ভাগ যাবে না। সো 47, 49 হবে না, যেহেতু 49-কে 7 দিয়ে ভাগ যায়। আর কোনো জোড় সংখ্যা তো হবেই না, 51 হবে না, 3 দিয়ে ভাগ যায় 17 বার। তাহলে 53, হ্যাঁ 53 একটা মৌলিক সংখ্যা। 55 হবে না, 57 হবে না, 57-কে দেখো 3 দিয়ে ভাগ যায়। 59 একটা মৌলিক সংখ্যা, 59 একটা মৌলিক সংখ্যা। এর মধ্যে আসলে প্রশ্নটা যেটা বলছে যে 43 থেকে 60-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু 43 সহই কাউন্ট করা যাবে বা কাউন্ট করতে হবে।
মানে যদি ভাষাটা এরকম হয় যে 43 থেকে 60-এর মধ্যবর্তী এরকম যদি ভাবে বলে, আর এখানে যেহেতু বলেছে 43 থেকে 60-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা, তাহলে আমরা 43 সহই ধরবো। সেক্ষেত্রে 4টা আসলো আমাদের মৌলিক সংখ্যা, তাহলে উত্তর হলো 4টি। আচ্ছা, 14 নম্বরটা হচ্ছে কোনো সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হয়, সংখ্যাটি কত? তো আমরা এটা একটা চলক, অজ্ঞাত চলক ক ধরে সুন্দর করতে পারি। মনে করি সংখ্যাটি ক। তাহলে প্রশ্ন মতে যেটা দাঁড়ালো, কোনো সংখ্যার হাফ অংশের সাথে, তাহলে ক এর হাফ অংশ এর সাথে 6 যোগ করলে, এটা আমরা ব্র্যাকেট দিতে পারি, না দিলেও সমস্যা নেই, যোগ 6 যোগ করলে যোগফলটা যেটা হয় সেটা হলো সংখ্যাটির 2/3 অংশ হয়। তাহলে সংখ্যাটি যদি ক হয় তাহলে এর 2/3 করলে এটা অবস্থা। বাস, এখন আমরা সমাধানের দিকে আগালে অঙ্ক হয়ে যাবে। তো এটা গুণ করলে তোমরা জানো যে এটা পূর্ণ সংখ্যা লবের সাথে গুণ হয়, অর্থাৎ 1-এর সাথে ক গুণ করলে কই থাকবে, আর নিচে 2 যোগ 6, আর এইটা আর এটা গুণ করলে 2ক/3। তো আমরা এখন যেটা করতে পারি, ইচ্ছে করলে এই দুটাও লসাগু করে ফেলতে পারি, অথবা আমরা কগুলো এক সাইড করে নিতে পারি, সবই সমস্যা নেই কোনোটাই। তো এর নিচে আমরা একটা 1 কাউন্ট করে এটা লসাগু করছি 2, আর হর আর লসাগু সেম হলে উপরে যা আছে তাই হয়, আর এই নিচে 1 দিয়ে একে ভাগ দিলে 2 বাদ যাবে, সেই 2 দিয়ে উপরে গুণ করলে 12 হবে, আর এই পাশে যা ছিল তাই হলো। আর এই পজিশনে এসে এটা তো যেহেতু যোগ করা যায় না, দুইটার সাথে ক নেই, তো আড়াআড়ি গুণন বা বজ্র গুণন করতে হয়। সেক্ষেত্রে আমরা যে কোনো এক কোণা আগে গুণ করতে পারি, কোনো সমস্যা নেই। এই কোণাটা যদি আগে গুণ করি তাহলে 2 দুগুণে 4ক, আর সমান সমান দিয়ে ওই পাশে এই কোণাটা গুণ করতে হবে, 3 দিয়ে দুইজনকেই গুণ দিতে হবে, 3ক প্লাস 3×12 = 36। বাস, এখন আমরা প্লাস 3ককে এই পাশে মাইনাস করে নিয়ে আসছি, 4ক মাইনাস 3ক সমান হলো 36। তাহলে 4টা ক থেকে 3টা ক গেলে একটা ক থাকে, 1 তো লেখা যাবে না, তার মানে সংখ্যাটা বের হয়ে গেল 36। সো এটার অ্যান্সার হচ্ছে আমাদের 36। আর 15 নম্বর অঙ্কটা, এটা বেশ একটা ভালো অঙ্ক। এটা হলো একটি লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার এবং 6 কিলোমিটার। তাহলে এই 18 কিলোমিটার হলো লঞ্চের গতিবেগ, আর স্রোতের গতিবেগ হলো 6 কিলোমিটার। তো আমরা এই দুটো আগে এখানে তুলে নিই। লঞ্চের এই দুটো দেওয়া আছে আর কি। লঞ্চের গতিবেগ ঘন্টায়, লঞ্চের গতিবেগ ঘন্টায় হলো 18 কিলোমিটার, আর স্রোতের গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার। এই দুটো হলো দেওয়া আছে। আচ্ছা, এখন এখানে অনুকূল আর প্রতিকূলের একটা বিষয় থাকে, যে স্রোত যেদিকে যায়, আমার লঞ্চ বা নৌকাও যদি সেদিকে যায়, এটাকে বলা হয় স্রোতের অনুকূলের কার্যকরী বেগ। তো আমরা এটা একটা সূত্র আছে যে স্রোতের অনুকূলে, একটা আছে অনুকূল, আর স্রোতের বিপক্ষে গেলে এটা প্রতিকূল বলে। স্রোতের অনুকূলে এটাকে কার্যকরী বেগ বলে, কেননা এর বেগের মধ্যে দুটো বেগ লুকিয়ে থাকে। অনুকূলে কার্যকরী বেগ সমান যেটা লঞ্চ বা নৌকা থাকে, সমান লঞ্চের, এই যে লঞ্চের বা নৌকার যে গতিবেগটা দেয়া থাকে এটাকে প্রকৃত বেগ বলে, বা অনেক সময় স্থির পানিতে লঞ্চের বেগও বলে। হ্যাঁ, তাহলে লঞ্চের বেগ, প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ। কেননা স্রোতের পক্ষে যখন তুমি যাবা অনুকূলে, তখন হলো স্রোত কিন্তু হেল্প করবে, লঞ্চের যে বা নৌকার যে গতিবেগটা আছে তার সাথে স্রোতের বেগটাও তাকে একই দিকে ঠেলে দিবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা এখন দেখব যে নৌকাটার কী অবস্থা লঞ্চটার। একটি লঞ্চ স্রোতের গতিবেগ, আচ্ছা, নদীপথে 48 কিলোমিটার যেতে ও পুনরায় ফিরে আসতে, তাহলে যাওয়াটা আমরা অনুকূল ধরবো আর ফিরে আসাটাকে প্রতিকূল ধরবো। তাহলে 48 কিলোমিটার যেতে, মানে মোট সময়টা চাইছে, তাহলে আমরা এই 48 কিলোমিটার যেতে কতক্ষণ লাগে সেইটা আগে বের করি। এটার জন্য আমার যেটা করতে হবে, এইখানে এই দুটো মান বসিয়ে অনুকূলের কার্যকরী বেগটা আমাকে বের করতে হবে। তাহলে লঞ্চের গতিবেগ দেওয়া ছিল 18 আর স্রোতের গতিবেগ 6। সো এখানে আমরা এককটা যদি লিখি কিমি, এইভাবে পার দিয়ে বলতে পারো, আর না হলে ঘন্টায় লিখতে হবে এটার মতো করে, কিমি পার ঘন্টা। তাহলে 18 8 6 14 4 হাতে 1 1 2 24 কিলোমিটার পার ঘন্টা, এটা হলো আমার অনুকূলের কার্যকরী বেগ। তো এই স্পিডে যদি সে যায় অনুকূলে, তাহলে 48 কিলোমিটার যেহেতু সে গিয়েছে, 48 কিলোমিটার যেতে কত টাইম লাগে আমরা এখান থেকেই বের করতে পারবো। তাহলে আমরা এইভাবে করব, লঞ্চটি অনুকূলে, মানে স্রোতের অনুকূলে
সময় যেহেতু বের করব, সময়টাকে ডানে ফেলবো, দূরত্বটাকে বামে নেব। 24 কিমি যায়, 24 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে অতএব অনুকূলে 1 কিমি যায় 1/24 ঘন্টায়। আর যেহেতু সে 48 কিলোমিটার গিয়েছিল, তাহলে অতএব 48 কিলোমিটার যায়। 48টা আমরা উপরে রাখলাম আর নিচে 24 দিলাম, তাহলে 24 দুগুণে 48, তার মানে 2 ঘন্টা টাইম লেগেছিল তার। এখন সে যেহেতু 48 কিলোমিটার আবার পিছনে ফিরে আসবে, সেটা যাওয়ার সময় যদি অনুকূল হয়, ফেরত আসার সময় প্রতিকূল হয়। তো প্রতিকূলের যে কার্যকরী বেগ, এখন আমাদের সেইটা আগে বের করতে হবে। এটা জাস্ট মাইনাস হয়, আগেরটা যেমন সূত্রটা যোগ হলো। স্রোতের প্রতিকূলে এটাতেও কার্যকরী বলা হয়, কার্যকরী বেগ সমান লঞ্চের প্রকৃত বেগ মাইনাস স্রোতের বেগ, কেননা স্রোতের বেগটা কিন্তু বিপরীত দিকে তাকে বাধা দেয়। তো এখানে লঞ্চের প্রকৃত বেগ দেওয়া ছিল 18, আমরা বসিয়ে দিলাম, মাইনাস স্রোতের বেগ ছিল 6, তাহলে এত কিমি পার ঘন্টা। তো এটা বিয়োগ দিলে হচ্ছে 6 7 8 12 কিমি পার ঘন্টা। এখন এই 48 কিলোমিটার তাকে ব্যাক করে আসতে গেলে এই স্পিডে কত সময় লাগে আমরা সেটা বের করব। যে প্রতিকূলে 12 কিমি যায় 1 ঘন্টায়, অতএব প্রতিকূলে 1 কিমি যায় 1/12 ঘন্টায়। আর 48 কিলোমিটার যায় 1 গুণন 48/12, তাহলে 12 দিয়ে কাটলে 4 12 48। সো তাকে ফিরে আসতে লাগলেও 4 ঘন্টা। দেখো প্রতিকূলে একটু সময় বেশি লাগে, অনুকূলে সে গেল 2 ঘন্টায়। এখন যেহেতু মোট সময় চেয়েছে, তাহলে 2 আর 4 এটা যোগ দিলেই 4 আর 2 6 ঘন্টা। এটি কিন্তু আমাদের অঙ্কটার রেজাল্ট হবে। সো এখানে অপশন ছিল না, আমি এখানে উত্তরটা লিখে দিচ্ছি 6 ঘন্টা। এর সাথে সাথে আমরা পার্ট 2 শেষ করে ফেললাম। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, পরের দিন আমরা লাস্ট পার্ট অর্থাৎ থার্ড পার্ট করব। ধন্যবাদ।